সকাল সকাল হোটেল রোহিত ইন্টারন্যাশনাল থেকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট ছিল ফ্রি, মানে ফ্রি তো আর নয়, কমপ্লিমেন্টারি। তা সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে গাড়ি ছোটালাম, একটা ছোট্ট ইউটার্ন নিয়েই রাস্তা ধরে সোজা একেবারে শেরশাহ সমাধি দেখতে যাওয়ার একটা ইচ্ছা। সেই ইচ্ছা পূরণ করার জন্যই গাড়ি চললো। একটা ভিড় জায়গা দেখে বুঝতে পারলাম যে এখান দিয়েই ঢুকতে হবে। সামনে শেরশাশুড়ি গেট, এই গেটের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ঢুকিয়ে নিয়ে যেতে হবে সামনে। গেটটা একটু সরু, যেতে একটু অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছেন যেমনভাবে বাজার বসেছে। এই বাজারের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে গিয়ে প্রথমে রাখলাম একটা ছোট্ট ফাঁকা জায়গাতে। এখান থেকে আবার জানতে পারলাম সামনে আর্কিওলজিক্যাল সার্ভে পেড পার্কিং রয়েছে। সেখান থেকে প্রথমে ঢুকে পড়লাম শেরশাশুড়ির সমাধি দেখার জন্য। এবার এই সমাধির মধ্যে যখন আমরা ঢুকেছি তখন আমার মা আমার স্ত্রীকে প্রথমে এখানকার গল্প বলা শুরু করেছিল, আর আমি সেই সময় ভাবছিলাম যে কি করে খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাওয়া যায়, কারণ সামনে ছিল অনেক লম্বা একটা রাস্তা। তা ঢুকে পড়লাম, ছেলেকে ছেড়ে দিলাম, ছেলেও হাঁটাহাঁটি করে বেড়ালো। সে আবার খোলা জায়গা দেখলে পরে বেশ পছন্দ করে হাঁটাহাঁটি করতে। আমিও ইতিমধ্যে একটু এদিক ওদিক হেঁটে দেখে নিলাম জায়গাটা। ভেতরে যে সমাধিগুলো রয়েছে তা শেরশাহর সাথে আরও অন্য শেরশাহরই পূর্বপুরুষ অথবা ওই সময়ের মানুষদেরই সমাধি, তাদের আত্মীয় স্বজন কিংবা ব্লাড রিলেটিভদের। নিজেদের কিছু একটু ছবি ছাপা তুলে আবার ফেরত যাত্রার জন্য বেরিয়ে পড়লাম। এই ফেরা যাত্রা অর্থাৎ আমাদের এবার ফেরত তো আর রোহিত ইন্টারন্যাশনালে নয়, ডাইরেক্ট এখন লখনউ। এই ফেরা যাত্রার জন্য আমাদের কিন্তু সময় লেগেছিল বেশ অনেকক্ষণ। আপনাদেরকে কিছু জিনিস একটু বলে দেওয়া দরকার। যেই গেটটির কথা আপনাদেরকে বলেছিলাম, এখন দেখুন সেই গেটটি কিন্তু আবার আমরা পার হচ্ছি। এই শেরশাশুড়ি গেট দিয়ে ঢুকে আমরা যে দর্শনীয় স্থানটি দেখলাম তা কিন্তু শেরশাশুড়ির সমাধি। এই সমাধি শেরশাশুড়ি নিজের জীবদ্দশায় বানিয়েছিলেন। এর সঙ্গে বেশ কিছু আরও জায়গা কিন্তু এই সাসারাম অঞ্চলেই রয়েছে যা আমরা দেখিনি। আপনারা যদি সাসারাম ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই বাকি জায়গাগুলোও দেখে নেবেন। আমরা যদিও দেখিনি, তবুও আপনাদেরকে পরপর বলে দিয়ে যেতে পারি যে এখানে কি কি জায়গা আপনাদের দেখার মতন। কিন্তু তার আগে আপনাদেরকে শেরশাশুড়ি সম্বন্ধে কিছু গল্প বলি। প্রথমত আপনাদেরকে বলি, শেরশাহর বানানো প্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু হচ্ছে এই রাস্তা, মানে যেই রাস্তার ওপর দিয়ে আমার গাড়ি চলেছে। এই রাস্তা কিন্তু আসলে ঢাকা থেকে কাবুল অবধি নিয়ে গেছিলেন শেরশাহ, অর্থাৎ জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানিয়েছিলেন শেরশাহ সুরি। এছাড়াও আপনি আজকের দিনে যে রুপি ব্যবহার করছেন, আমাদের যে আইএনআর, ইন্ডিয়ান ন্যাশনাল রুপি, এই রুপির প্রচলন কিন্তু শেরশাহর আমলেই প্রথম হয়। তার আগে অন্য রকমের মুদ্রা ছিল। রুপি বা রুপাইয়া, এটি কিন্তু প্রথম শুরু করেন শেরশাহ। এছাড়াও শেরশাহ সুরি কীভাবে কর নেবেন তা ঠিক করার জন্য জমিকে কিন্তু 3 ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ অল্প ফসল হয়, 1 ফসলি, 2 ফসলি, 3 ফসলি, এই যেই ফসল অনুযায়ী আমাদের কর দেওয়ার যে প্রথাটা, যে যার বেশি ফলন সে বেশি কর দিচ্ছে, যার কম ফলন তাকে কম কর দিতে হচ্ছে, মানে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে উনি একজন অত্যন্ত সুশাসক ছিলেন। উনি বুঝতেন যে যার কম রয়েছে তার কাছ থেকে বেশি নেওয়া উচিত না। সেই অনুযায়ী কিন্তু ওনার সিস্টেমটাকে উনি এমনভাবে তৈরি করেছিলেন যাতে প্রত্যেকের জন্য একটা ইকুয়াল রাইটের জায়গা থাকে। এছাড়াও শেরশাহ শুরু করেছিলেন ঘোড়ার ডাক। ঘোড়ার ডাক অর্থে, ঘোড়ার ডাক তো তার আগে থেকেই শুরু ছিল, কিন্তু একটু বেশি স্পিডে যাতে যে কোনো মেল চলে যেতে পারে তার জন্য শেরশাহ কী করেছিলেন, শেরশাহ কিছু দূর অন্তর অন্তর একটি করে পোস্ট বানিয়েছিলেন। এই পোস্টে ঘোড়ার আস্তাবল ছিল, সেখানটাতে ঘোড়া তাদের একটু সুবিধা করে দেওয়ার জন্য খাবার দাওয়ার, রেস্ট নেওয়ার জায়গা এগুলো করা ছিল। তার সঙ্গে সরাইখানার ব্যবস্থা ছিল, অর্থাৎ যে অশ্বারোহী সেও যাতে এই সুবিধা নিতে পারে। অর্থাৎ কিছু দূর বাদে ওই
20 কিলোমিটার বাদে গিয়ে যদি একটা করে ঘোড়া পাল্টানো যায় তাহলে কীরকম হয়? তো এই ঘোড়া পাল্টানোতে ঘোড়ারও খুব বেশি ছুটতে হচ্ছে না, 10 কিলোমিটার 20 কিলোমিটার করে গেলে পরেই চলছে। আবার যে মেল নিয়ে যাওয়া হচ্ছে, যে চিঠি, যে সংবাদ নিয়ে যাওয়া হচ্ছে, সেই সংবাদও আটকে যাচ্ছে না ঘোড়ার সাথে সাথে। এতে যেটা হতো তা হলো যে এই 10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে মধ্যে একটা করে এরকম মানে রেস্টিং পয়েন্ট করে দেওয়াতে কোনোভাবেই মেল ডিলে হতো না। আবার অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যেই লোক নিয়ে যাচ্ছে বা যেই ঘোড়া নিয়ে যাচ্ছে তাকেও ফ্যাটিগড হতে হতো না। তো দুদিক থেকেই শেরশাহ এফিসিয়েন্সি কীভাবে বাড়াতে হয় সেটা কিন্তু উনি দেখে নিয়েছিলেন। এবার আসি এখানে আপনি আর কি দেখে নেবেন। এর মধ্যে প্রথমেই চলে যেতে পারেন রোহতাসগড় ফোর্টে। রোহতাসগড় এই ফোর্টের যে নাম তা এসেছে এক প্রকার বলতে পারেন রোহিতাশ্বগড় থেকে। রোহিতাশ্বগড় মানে রোহিতাশ্ব হচ্ছে হরিশ্চন্দ্রের ছেলের নাম। এছাড়াও এই শেরশাহের সমাধির পাশেই কিন্তু রয়েছে তার বাবা হাসান খান সুরির সমাধি। শেরশাহর সমাধি যেমন আপনারা দেখলেন, হাসান খান সুরির সমাধিও কিন্তু প্রায় একই রকম দেখতে। শেরশাহ কিন্তু যেমন নিজের বাবার সমাধি বানিয়েছেন তেমনি নিজের সমাধিও বানিয়ে গেছেন। এছাড়াও কাছাকাছির মধ্যেই রয়েছে ইসলাম খান সুরির সমাধি। ইসলাম খান সুরি অর্থাৎ শেরশাহ সুরির ছেলে, তার সমাধি যদি দেখতে যান তাহলে একটু খারাপ লাগাটা হয়তো স্বাভাবিকই হয়ে উঠবে, কারণ অবস্থা এই মুহূর্তে সেই মৌসোলিয়ামের খুব একটা ভালো নয়। আর যখন এইখান দিয়ে যাচ্ছি তখন আপনাদেরকে এই শেরশাহ অথবা মুঘল বা প্রি মুঘল আমল বাদ দিয়ে আরও একটু পিছিয়ে গিয়ে আরেকটা গল্প বলে ফেলি। এই এলাকায় কিন্তু কার্তবীর্যার্জুনের জায়গা। কার্তবীর্যার্জুনকে কি আপনারা চিনতে পারছেন? এই কার্তবীর্যার্জুন ছিলেন মাহিষ্মতির রাজা। মাহিষ্মতি মানে বুঝতেই পারছেন, সেই বাহুবলী। সেই বাহুবলীর যে মাহিষ্মতি তা কিন্তু সত্যিই একটা জায়গা ছিল। এই মাহিষ্মতির রাজা ছিলেন কার্তবীর্যার্জুন। এই কার্তবীর্যার্জুন ঋষি দত্তাত্রেয়র আশীর্বাদে 1000টি হাত বর হিসাবে পেয়েছিলেন। এখন এই 1000 হাত পাওয়ার জন্য তার নাম আবার হয়ে গেছিল সহস্রবাহু। তো পৌরাণিক গল্প অনুযায়ী কোনো এককালে এই এলাকাতেই নাকি তিনি তার হাত দিয়ে নদীর জল আটকিয়ে এই এলাকাতে স্নান করছিলেন। আর সেই সময়টাতে এখান দিয়েই যাচ্ছিল রাবণ। রাবণ যখন এই জল আটকে যাওয়ার জন্য একটু ঝামেলা করতে যায় তখন কার্তবীর্যার্জুন উল্টো রাবণকেই আটকে নিয়ে চলে যান মাহিষ্মতিতে। শেষ পর্যন্ত রাবণের পিতা অর্থাৎ বিশ্বশ্রবা এসে যখন অনেক অনুরোধ করেন তখন সেই অনুরোধের জন্যই কার্তবীর্যার্জুন রাবণকে আবার ছাড়েন। ভালোই হতো বলুন যদি রাবণ ছাড়া না পেত, তাহলে লঙ্কাকাণ্ডও হতো না, রামায়ণও লেখা হতো না। আর এই দেখুন দেখতে দেখতে আমাদের যে সেই পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পথ এখন যা AH1 বা NH19 সেই রাস্তা থেকে কিন্তু আমরা নেমে যাচ্ছি। নেমে একটা সরু রাস্তা দিয়ে ঢুকে এখন চলে যাব উত্তরমুখে। এই জায়গাটির নাম দুর্গাবতী। আমাদেরকে আমাদের হোটেল রোহিত ইন্টারন্যাশনাল থেকেই বলে দিয়েছিল যে আপনারা এই দুর্গাবতীর রাস্তা দিয়ে যেতে পারেন। এই দিকের রাস্তাটা নাকি অনেক বেটার। আমার তো কোনো আইডিয়াই ছিল না, আমার কাছে ছিল দুরকম রাস্তা। প্রথম এই সাসারামের থেকেই একটু উত্তর পশ্চিমমুখী গিয়ে বাক্সারে এসে বাক্সার থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নেওয়া, আর না হলে এই রাস্তা ধরেই বেনারস হয়ে সেখান থেকে জৌনপুরের রাস্তা ধরে সুলতানপুর হয়ে অল্প একটুখানি অযোধ্যার দিকে উত্তরমুখী উঠে চলে যাব সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মাঝামাঝি জায়গায়, সেখান থেকে লখনৌ। এখন ওখান থেকে তৃতীয় রাস্তাটা ম্যাপে দেখে মনে হলো বেশ ভালোই হওয়া উচিত। অর্থাৎ সব মিলিয়ে রাস্তাটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে সময়ও বাঁচবে, আবার ভালো রাস্তা দিয়েও যেতে পারবো। লোকাল মানুষের উপর ভরসা করে বেরিয়ে পড়েছিলাম তাই আর কি এই রাস্তার জন্য। এখন এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার একটা ভালো দিকও আছে, আবার একটা খারাপ দিকও কিন্তু আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে কিন্তু খুব বেশি পটহোলস নেই। স্টেট হাইওয়ে কিংবা গ্রামীণ সড়ক হলে পরেও কিন্তু এই রাস্তা বেশ ভালোভাবেই তৈরি। কিন্তু সমস্যা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়েতে আপনি যে স্পিডটা মেনটেন করতে পারবেন 80, 90,
সেই স্পিড কিন্তু আপনি এইখানে কখনোই মেনটেন করতে পারবেন না, কারণ খানিকক্ষণ বাদে বাদেই বাম্পার থাকে। আর এই দিকের রাস্তাতে আবার ভালো দিকটা এই যে হাইওয়েতে আপনি যে গ্রামের দৃশ্য বা মানুষজনকে দেখতে পাচ্ছেন না, সেইটা কিন্তু আপনি আবার এই রাস্তাতে খুব ভালোভাবে পাবেন। অর্থাৎ এখানের মানুষজনের সঙ্গে আপনি চাইলে একটুখানি দাঁড়িয়ে গল্পও করতে পারেন এক কাপ চা খেতে খেতে। হাইওয়েতে হলে কেমন হয়, আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, কোনো একটা চায়ের দোকানে দাঁড়ালেন, চায়ের কথা বললেন যে 3 কাপ চা 4 কাপ চা দাও, ওদিক থেকে চাটা এলো, আপনি চাটা তুললেন, খেলেন, হয়তো মাঝখানে একটা প্রশ্ন করলেন আপনারা কতদিন এখানটাতে এই হোটেল চালাচ্ছেন বা চায়ের দোকান চালাচ্ছেন, এই জায়গাটা কেমন। সাধারণভাবে দেখবেন এইরকম হাইওয়ের ধারের এই চায়ের দোকানগুলো থেকে কিংবা এরকম হোটেলগুলো থেকে এক কথা দু কথায় উত্তর আসে। কিন্তু আপনি যদি কখনো এইরকম কোনো একটা রাস্তা দিয়ে চালাতে চালাতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ান, আপনি কিছু জিজ্ঞাসা করার আগে দেখবেন হয়তো যে সেই চাওয়ালা ভদ্রলোক আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথা থেকে এসছেন, কোনখানে যাবেন, কি করেন, 10 রকম হাঁড়ির খবর আপনার কাছ থেকে নেবে। এমনকি আপনাকে নিজের হাঁড়ির খবর আবার বলেও দেবে, হয়তো স্বেচ্ছাতেই বলে দেবে। আপনি যদি তার মধ্যে একটু বাড়তি ইন্টারেস্ট দেখিয়ে ওনাকে দুটো প্রশ্ন করেন, তাহলে কি যে খুশি হবে তা আপনাকে বলার মতো নয়। তা এই যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্য কিন্তু আপনি হাইওয়ে কিংবা এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই পাবেন না। এক্সপ্রেসওয়ে তো কোনোভাবে পাওয়ার জায়গাও নেই, কারণ এক্সপ্রেসওয়েতে কিছু থাকেই না দুই ধারে। হাইওয়েতে তাও যদিও থাকে, কিন্তু সেই প্রাণটা যেটা এই ছোট ছোট রাস্তাগুলোতে পাওয়া যায় তা কিন্তু হাইওয়ে কিংবা এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই পাওয়া যায় না। আমরা এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি এর আশপাশ দিয়েই চলে গেছে একটি নদী, সেই নদীর নাম কর্মনাশা নদী। কেমন অদ্ভুত নাম না, মনে হচ্ছে যেন সবার কর্মনাশার জন্য, মানে কর্মনাশ করার জন্যই আর কি এই নদীর জন্ম। তা যাই হোক, এমনকি শুনেওছি যে এই নদীতে চান করলে নাকি কোনো কাজই হয় ঠয় না, এরকম ধরনের গল্প তো কতই প্রচলিত থাকে। তা সেই গল্পের সত্যতা কতটা তা আমি মোটেই যাচাই করার জন্য সেই নদীতে নামিনি, আমি আমার মতোই বেরিয়ে চলে গেছিলাম। এই কর্মনাশা নদীর ধারেই কিন্তু ওই যে খানিকক্ষণ আগে গল্প করছিলাম আপনাদের সাথে কার্তবীর্যার্জুনের ব্যাপারে, সেই কার্তবীর্যার্জুনের যে আশীর্বাদ করেছিলেন যেই ঋষি অর্থাৎ দত্তাত্রেয় মুনি, তার কিন্তু একটি আশ্রম এখানে রয়েছে। সব মিলিয়ে কিন্তু যা বুঝলাম এই রাস্তা দিয়ে আমরা এসে আমাদের সময় খানিকটা বাড়িয়েই দিয়েছি। মানে দেখতে দেখতে গেছি, আলাদা আলাদা দৃশ্য দেখতে পেয়েছি, সবই ঠিক, কিন্তু সময় অনেক বেশিই লেগে গেছে, কারণ স্বাভাবিকভাবেই এই রাস্তা দিয়ে আমরা সেই গতি মেনটেন করতে পারিনি। স্পিড যা আমরা বেনারসের রাস্তা দিয়ে যদি তারপরে চলে যেতাম, সুলতানপুরের রাস্তাটা ধরলে পরে যে স্পিডটা টানা আমরা মেনটেন করতে পারতাম, মানে ধরুন একটা 70-80 অন্তত পক্ষে, সেটার ধারে কাছেও আমরা এই ক্ষেত্রে মেনটেন করতে পারিনি। আমাদের মানে 30-40-এ এক প্রকার অ্যাভারেজ স্পিড ছিল। স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময়ই আমাদেরকে বাম্পার ক্রস করতে হচ্ছে, সরু রাস্তা, এদিক ওদিক দিয়ে গাড়ি আসছে যেমন তেমনভাবে। এই সরু রাস্তাগুলোতে গাড়ি সেরকমভাবে নিজেদেরকে মেনটেন করে না, তো সেইখানটাতে কিন্তু আমরা অনেকটাই মানে মার খেয়ে গেছে আমাদের স্পিড। আপনারা কিন্তু যদি যান তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই রাস্তাটা দিয়ে না যাওয়াটাই ভালো। আরেকটা যে সমস্যা হয়েছে এই দুর্গাবতীর রাস্তাটা ধরে আমাদের, তা হলো আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো। মানে প্রথম কথা তো হচ্ছে যে সেরকমভাবে ঠিকঠাক হোটেল আমরা পাইনি যেখানটাতে আমরা দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করতে পারবো। যেই হোটেলগুলো তারপরেও একটু একটু পাচ্ছিলাম সেগুলো এতই ভিড় ভাড়াক্কা এলাকার মধ্যে যে ওই এলাকায় যদি গাড়ি দাঁড় করাই তাহলে সেই গাড়ি যে কটা অন্য গাড়ি ঠুকে দিয়ে চলে যাবে তার কোনো ইয়ত্তা থাকবে না। তাই জন্য খুব একটা ভরসা না করে আমরা নিজেদের মতো বেরিয়ে গেছি, একটু পরেই না হয় খাবো, এরকম একটা চিন্তা ভাবনা করে। শেষ পর্যন্ত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার আগ দিয়ে করে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। মানে সেটা তো আর লাঞ্চ নয়, সেটা লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সের মাঝামাঝি কিছু একটা। আর খেয়েও ছিলাম ইভিনিং স্ন্যাক্সে যা খায় সেরকমই একটা জিনিস, অর্থাৎ চাট। আমি বলেছিলাম টমাটার কা চাট খাবো, বাবা বলেছিল আলু টিক্কি চাট খাবে। তা সে টমাটার কা চাটও যা বানিয়েছিল আর আলু টিক্কি চাটও যা বানিয়েছিল তার বলার মতো নয়, খুবই জঘন্য। মানে জঘন্যই বলতে বাধ্য হচ্ছি, মোটে ভালো লাগেনি। এবং আমার ধারণা যে এই চাট খেয়েই পরের দিন আমার মানে পেটের অবস্থা খুব খারাপ হয়েছিল, যা আপনাদেরকে আমি লখনউয়ের যে ডে ট্যুর, সেই ডে ট্যুরের সময় যে গল্প বলেছি সেই গল্পই আর কি এই
জায়গা থেকেই আমার ধারণা গোকুলে বেড়েছে। আর এই দেখুন না, দেখতে দেখতেই এখানে পৌঁছে গেছি। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া যা করার তা তো করেছিলাম, বুঝতেই পারছেন, কারণ পরের দিন যা পেট ছেড়েছিল সে আর বলার নয়। যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে তারপরে ধীরে সুস্থে আরও খানিকটা গাড়ি চালিয়ে উঠে গেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে খুব বেশিক্ষণ সময় কিন্তু আমাদের আর লাগেনি, এবং রাস্তাও অত্যন্ত ভালো হওয়ার কারণে ওই যে আগের যতক্ষণ আমাকে খুব ধিকিয়ে ধিকিয়ে চালাতে হয়েছিল তার প্রায় পুরোটাই এই রাস্তাতে আমি উসুল করে নিতে পেরেছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমাদের 5.5 ঘন্টা মতো সময় লেগেছিল লখনউতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল অবধি পৌঁছতে। মাঝে 2-3 বার দাঁড়িয়েছিলাম, 2 বার মতো দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়ার জায়গাতে, আর একবার দাঁড়িয়েছিলাম গাড়ির গ্যাস আর ফুয়েল ভরানোর জন্য। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কিন্তু 3/3 একটা রাস্তা। এই রাস্তাতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 120। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কম বেশি 100-র মধ্যেই আমাদের স্পিড রাখার চেষ্টা করেছি। কখনো কখনো অবশ্যই সেই স্পিড বেড়ে দাঁড়িয়েছিল 110 কিংবা 115। অর্থাৎ আপনারা দেখবেন যখন আপনারা চালাচ্ছেন, যদি আপনাদের জিপিএসে আপনারা দেখেন যে আপনাদের স্পিড কত, আর সেই স্পিড যদি দেখায় 100, তাহলে আপনার স্পিডোমিটার অর্থাৎ গাড়ির স্পিডোমিটার কিন্তু দেখাবে 110 কিংবা 108, 112 এরকম। তো সাধারণভাবে জিপিএসে আমি দেখতে পাই যে একটু কম দেখানো থাকে, বা জিপিএস যদি সঠিক দেখায় তাহলে স্পিডোমিটারটা হয়তো একটু বেশি দেখানো থাকে ইচ্ছা করেই, যাতে আমরা স্পিড লিমিটের বাইরে না যাই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যখন গেছি সেই সময় কিন্তু খুব একটা ভালো খাবার জায়গা ছিল না। যেখানে ছিল সেখানে ওই চপ সিঙ্গারাই পাওয়া যাচ্ছিল, আমাদেরকেও কম বেশি সেটাই খেতে হয়েছে। ওই রকম জায়গা থেকেও আবার আরেকবার খেয়েছিলাম একটু আলু টিক্কি, আর তার সঙ্গে মোমো বানিয়েছিল, সেই মোমো মোটেই খেতে ভালো হয়নি। প্রত্যেকটা রেস্ট পয়েন্টেই কিন্তু দুর্দান্ত বাথরুমের ব্যবস্থা আছে, যে কোনো সময় এই বাথরুমগুলো কিন্তু ব্যবহার করা যায়। 5.5 ঘন্টা ধরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চালিয়ে আমরা শেষ পর্যন্ত লখনউয়ের আউটার রিং রোডের আগ দিয়ে নেমেছিলাম। এই যেইখানটাতে আমরা নেমেছিলাম সেখানটাতে যে 4 লেন রোডে এসে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হয়েছে, সেই 4 লেন রোড কিন্তু এই সুলতানপুরেরই রাস্তা, যা বেনারস থেকে লখনউ অবধি যাচ্ছে। এই সুলতানপুরের রাস্তাতে নেমে আমাদেরকে খানিকটা জ্যাম খেতে হয়েছিল। এই জ্যামটা খেয়ে আমরা যখন আবার আউটার রিং রোড ছাড়িয়ে গেলাম ভেতরে লখনউয়ের শহরের মধ্যে থাকার জন্য, তখন কিন্তু আবার সেই জ্যাম চলে গেছিলো। অর্থাৎ জ্যাম হচ্ছিল ওই ছোট্ট একটু জায়গা যেখানটাতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হয়েছে আর লখনউয়ের আউটার রিং রোড শুরু হচ্ছে। 10:15 নাগাদ এসে পৌঁছেছিলাম আমাদের থাকার জায়গাতে। এই থাকার জায়গা এপি সেন রোডের ওপরে। এপি সেন অর্থাৎ অতুল প্রসাদ সেনের সম্বন্ধে আপনাদেরকে আমি আমার লখনউয়ের ডে ট্যুরের যে ভ্লগ তাতে বলেছি, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের নাম গোল্ডেন স্কাই। গোল্ডেন স্কাই হোটেলটি এমনিতে বেশ ভালো, এবং রুম রেট আমার কাছে রিজনেবল লেগেছে। এই গোল্ডেন স্কাই হোটেলের ভেতরে আমরা একটি 4 বেড রুম নিয়েছিলাম, এবং এই রুমের সবথেকে বড় যে সুবিধা ছিল তা হচ্ছে একটি রুমের মধ্যেই কিন্তু 2টি বাথরুম ছিল। মানে আমরা এক প্রকার 2টো রুমের মতনই ছিলাম। আর আমরা তো জানেনই একসঙ্গে থাকতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তা যাই হোক, আমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটি অন্য ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই রাস্তা নিয়ে তাহলে আমাদেরকে সেটা কমেন্টে ছুড়ে দেবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা চিপে দিলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সরাসরি চলে যাবে আপনাদের কাছে। ততক্ষণ দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিযায়ী।